নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে নতুন একটি ইকোসিস্টেমের উপর ভিডিও আমি নিয়ে চলে এসেছি। আমি কিছুদিন ধরে ইকোসিস্টেমের ওপর ভিত্তি করে কিছু কিন্তু ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি। আশা করি আপনারা এর থেকে উপকৃত হচ্ছেন। এই যে ইকোসিস্টেম ধরে আমি যে স্টক বা ওই ইকোসিস্টেমের সাথে যুক্ত বিভিন্ন সেক্টরগুলোকে নিয়ে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, তার গুরুত্ব কিন্তু অনেকের কাছে রয়েছে। আমি মনে করি যারা ইনভেস্টর তারা অনেক সময়ই ১ম এ সেক্টর বাছেন, তারপরে সেক্টরের বেস্ট স্টকটিতে ইনভেস্ট করেন এবং নিজের স্ট্র্যাটেজি অনুসারে নিজের সিদ্ধান্তগুলো নেন কিন্তু। এইখানে যারা এই ধরনের কাজগুলো করেন, তারা কিন্তু আশা করি আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও নলেজ গ্যাদার করতে পারেন, একটু কিছু হলেও উপকৃত হন। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, যারা উপকৃত হন আমার এই ভিডিওগুলো দেখে তাদেরকে একটু আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা আজকে ১ম দেখছেন তাদেরকেও বলব আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। কারণ কি আমি নিত্য নতুন কনসেপ্ট এবং চিন্তাভাবনার ওপর কিন্তু আমি আ প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে ভিডিও আপলোড করি। যতটা আমি সময় পাই তার মধ্যে থেকে করার চেষ্টা করি, যাতে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারি, আপনাদের কাজে লাগতে পারি এবং আপনাদের যদি আ উপকৃত হবেন বলে মনে করেন আমার এই ভিডিওটি দেখে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আজকের যে সেক্টর সেটা হচ্ছে ফার্মা ইকোসিস্টেম। এই ফার্মা ইকোসিস্টেমের সাথে যুক্ত বিভিন্ন সেক্টরের যে গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। শেষে গিয়ে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো আমি আশা করি আপনারা অনেকেই হয়তো ১ম বারের জন্য শুনছেন এবং এই স্টকগুলো কেন আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, অল্প করে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার বা আমার নিজের যেটুকু নলেজ সেটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবার এখানেই ১ম এই আমরা এ এই সেক্টর বা এই ইকোসিস্টেমকে কেন বাছলাম, সেটার ইম্পোর্টেন্স কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর ভেতরে কী সেক্টর রয়েছে, সাব সেক্টর রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবার এই সেক্টরের বা এই ইকোসিস্টেমের বেস্ট কী স্টক কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আগামীতে কী ধরনের স্কোপ আছে সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রকম কথার মাধ্যমে, বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে। আমরা যে বাস করি ভারতবর্ষে কিন্তু প্রচুর জনসংখ্যা, হিউজ জনসংখ্যা। একটা কিন্তু গ্রোয়িং ডোমেস্টিক হেলথ কেয়ার ডিমান্ড কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। ডাটা অনুসারে যদি এইভাবে ডিমান্ড বাড়ে, তাহলে আগামীতে দেখা যাবে যে এই যে ভারতবর্ষের 2030 তে গিয়ে এই ডিমান্ড কিন্তু দাঁড়াবে প্রায় ১৩০ বিলিয়ন এর মতো। এবার এই যে হিউজ ডিমান্ড, এই ডিমান্ডটাকে ফুলফিল করতে গেলে পরে এই কোম্পানিগুলোরও কিন্তু সেলস বাড়াতে হবে বা এই কোম্পানিগুলো কিন্তু রেভিনিউ ভালো জেনারেট করবে। এই সেক্টরটির মধ্য থেকে অনেকটা রেভিনিউ কিন্তু জেনারেট হবে। অর্থাৎ জিডিপিতে এর একটা ইম্পোর্টেন্স কিন্তু থাকবে। বর্তমান এই ইকোসিস্টেমের স্টকগুলো থেকে বা এই সেক্টরটি থেকে ভারতবর্ষের জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 1.72%, যেটা আগামীতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারতবর্ষের বুকে যেমন এই ইকোসিস্টেমের ইম্পোর্টেন্স রয়েছে, তেমনি কিন্তু এই ইকোসিস্টেমের সাথে স্টকগুলোর ইম্পোর্টেন্স কিন্তু ভারতবর্ষের বাইরে, অর্থাৎ গোটা পৃথিবীব্যাপী রয়েছে। ভারতবর্ষকে বলা হয় ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড। তার যথার্থ কিছু কারণ রয়েছে। কারণ কি, 20% শেয়ার বাই ভলিউম কিন্তু যে জেনেরিক ড্রাগগুলো আছে সেগুলোর কিন্তু দখল করে রয়েছে ভারতবর্ষের এই সেক্টরটি। একদম গ্লোবাল যে ডিমান্ডটা আছে তার 20% শেয়ার কিন্তু ফুলফিল করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি জেনেরিক ড্রাগের ক্ষেত্রে। এবং যে ভ্যাকসিন ইউজ করে গোটা বিশ্ব, তার 50% শেয়ার ধরে রেখেছে কিন্তু ভারতবর্ষের কোম্পানিগুলো। তার মানে বুঝতে পারছেন যে ভারতবর্ষটা লিডিং বা লার্জেস্ট পজিশনে কিন্তু রয়েছে। এই যে ভারতবর্ষের যে অবস্থান, এই অবস্থান কিন্তু অবশ্যই জাস্টিফাই করে যে ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড হলো আমাদের ইন্ডিয়া বা আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষে যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস গুলো তৈরি হয় তার সংখ্যা কিন্তু মোর দ্যান 500, এটা কিন্তু কম নয়, যাকে আমরা সংক্ষেপে এপিআই বলে থাকি। এই যে গ্লোবাল ডিমান্ড এবং ডোমেস্টিক ডিমান্ড, এগুলো কিন্তু হিউজ রয়েছে এবং ডে বাই ডে আমাদের মধ্যে কিন্তু সচেতনতা বাড়ছে। আমরা কিন্তু এখন অনেকেই হেলথ কনশাস। তার জন্য কিন্তু আমরা এই যে উন্নত পরিষেবা, উন্নত চিকিৎসার সুবিধা নেওয়া, এগুলোর কিন্তু চেষ্টা আমরা করে থাকি। ভারতবর্ষের যারা জনসংখ্যার একটা বিপুল পোর্শন আছে, যারা কিন্তু এই মেডিকেল এক্সপেন্স তাদের এত করেন যে তাদের আ অন্যান্য যে খরচা আছে তার থেকে বেশি মেডিকেল এক্সপেন্সেসে তারা করে ফেলেন। কারণ কি, এখন বর্তমানে যে লাইফস্টাইল আমাদের, সেই লাইফস্টাইলের সাথে আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো আছে সেগুলো যেন পেছন ছাড়ে না। দেখবেন আমাদের সুগার, প্রেশার, বিভিন্ন যে লাইফস্টাইল ডিজিজ সেগুলো কিন্তু আমাদের কিন্তু এখন সঙ্গের সাথী হয়ে গেছে আমাদের খুব বাজে লাইফস্টাইলের জন্য। সুতরাং এই যে সেক্টরটিকে বাদ দিয়ে কিন্তু আপনি জীবন অতিবাহিত করতে পারলে তো খুবই ভালো, কিন্তু অতিবাহিত করাটাই খুব কঠিন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেক্টরের সাথে যুক্ত কোম্পানিগুলোর বিজনেস ডে বাই ডে বাড়বে বলেই আমার ধারণা।
এবার সেই জায়গায় দাঁড়িয়ে এর ইম্পর্টেন্স যেমন একটা রয়েছে, ইদানিংকালে ট্যারিফের জন্য কিন্তু এই সেক্টরের মধ্যে একটা আমরা টালমাটাল অবস্থা দেখতে পেরেছি। তবে এখন এই জিএসটি কাটের জন্যে জিএসটিতে আজকে যে ডাটা আমরা দেখলাম, জিএসটিতে কিন্তু এই সেক্টরটি ভালো রকমের বেনিফিটেড হতে যাচ্ছে। এবার এই যে ইকোসিস্টেমের সাথে যুক্ত আছে কোন, কোন সেক্টর সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। সেটা এখানে ছবিতে যদি আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন। এখানে ফার্মা ইকোসিস্টেম বা আমি যেটা বললাম আ ফার্মা সেক্টর, তার মধ্যে যে ভেতরে যে সাবসেক্টর গুলো আছে এর সাথে যুক্ত সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। প্রথম হলো ফার্মা ইকোসিস্টেমের মধ্যে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। সেগুলো ইম্পোর্টেন্স রয়েছে। তারপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত কিছু কোম্পানি রয়েছে এবং কিছু যারা এপিআই অ্যান্ড বাল্ক ড্রাগ প্রোডিউস করে সেই ধরনের কোম্পানি রয়েছে। প্যাকেজিং ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের যে ওষুধপত্র মেডিসিনগুলো তৈরি হয় তার তো প্যাকেজ দরকার, সেই সেক্টরটারও কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। তারপরে লজিস্টিক যে কোম্পানিগুলো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় মেডিকেল যে সরঞ্জাম বা ওষুধপত্র নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু একটা সাপ্লাই চেইন বা লজিস্টিকের ব্যাপার কিন্তু রয়েছে এবং তার সাথে, সাথে হসপিটালগুলো বা ডায়াগনস্টিক সেন্টারগুলো এগুলোরও কিন্তু ইম্পর্টেন্স রয়েছে এবং হসপিটাল বলতেই আমরা কিন্তু বুঝি যে এলোপ্যাথিক হসপিটাল, যেখানে শল্য চিকিৎসা হয়, অপারেশন হয়, কিন্তু আয়ুর্বেদিক হসপিটালে আজকের দিনে কিন্তু মানুষ হলিস্টিক চিন্তাভাবনা করে। এই আয়ুর্বেদিক চিন্তাভাবনা এই হসপিটালগুলোর গুরুত্ব কিন্তু রয়েছে। এরপর বায়োটেকনোলজি, এটা তো ইম্পর্টেন্স রয়েছে। কেমিক্যাল সেক্টর বা বায়োটেকনোলজির যে ব্যাপার-স্যাপারগুলো আছে, বায়োকেমিক্যাল কোম্পানিগুলো বা বায়োটেকনোলজির সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোর ইম্পর্টেন্স রয়েছে। তাহলে তারপরে হেলথ ইন্সুরেন্স যে কোম্পানিগুলো আছে যেগুলো আমাদের ক্লেম প্রোভাইড করে, তারপরে ফিন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করে। কিছু, কিছু কোম্পানি আছে যারা মেডিকেল লোনও কিন্তু প্রোভাইড করে। এই ধরনের কোম্পানিগুলোর কিন্তু ইম্পর্টেন্স বা ডিমান্ড আগামী দিনে কিন্তু বাড়বে। এই যে আমি বিভিন্ন সেক্টরগুলো বললাম এই ইকোসিস্টেমের সাথে যুক্ত, সেই সেক্টরের স্টকগুলো কিন্তু আপনারা মোটামুটি জানেন এবং এই সেক্টরে যে বড়, বড় যে স্টক বা যারা এতদিন ধরে পারফর্ম করে এসছে আপনারা কিন্তু অনেকেই তাদের সাথে পরিচিত। যেমন বাল্ক ড্রাগ এর ক্ষেত্রে আমি যদি ১ম এই বলি আপনারা দেখবেন আপনাদের সামনে চোখে নাম ভেসে উঠবে ডিভিস ল্যাব, সিপলা, বিভিন্ন যে ফর্মুলেশন কোম্পানি, যে বড় কোম্পানি যদি বলি তাহলে আপনি সঙ্গে, সঙ্গে বলবেন সান ফার্মা, যার মার্কেট ক্যাপিটাল অনেকটা বেশি। তারপরে সিপলা, এবার যদি বলি ডায়াগনস্টিক সেন্টার আপনি সঙ্গে, সঙ্গে বলে উঠবেন লাল প্যাথ ল্যাব। এই ধরনের অনেক কিন্তু কোম্পানি আছে যেগুলো আপনারা জানেন। যারা স্টক মার্কেটে কাজ করেন তারা হয়তো আরেকটু বেশি জানেন। হসপিটাল অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে আপনার ১ম এই চলে আসবে অ্যাপোলো হসপিটাল, ফর্টিস, নারায়ণ হৃদয়ালয়, অনেক ধরনের কোম্পানি কিন্তু রয়েছে। তারপরে আরো যে উম বললাম লজিস্টিক এর ব্যাপার, তখন আপনাদের সামনে কিন্তু নাম চলে আসবে ব্লু ডার্ট, টিসিআই এক্সপ্রেস, বিভিন্ন যে লজিস্টিক কোম্পানিগুলো। এগুলো যেমন আমি এগুলো বললাম, আমি যে স্টকগুলো নিয়ে এখন আলোচনা করব, এই স্টকগুলোর মধ্যে একটিতে নিয়েও কিন্তু আমি আলোচনা করব না। অলরেডি এই স্টকগুলো অনেকটা এস্টাবলিশড স্টক। কিছু নতুন চিন্তাভাবনার থেকে আপনাদেরকে আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকবেন। ভিডিওটি একটু লেন্দি হলেও একটু সাথে থেকে একটু যদি শিখতে পারেন আমার মনে হয় কাজে দেবে। এখানে আমি কথা বলতে, বলতে গিয়ে কিছুক্ষণ আগে কিন্তু বলেছি মানুষ এখন হলিস্টিক চিন্তাভাবনা করে। মানে একটু আয়ুর্বেদিকের দিকে কিন্তু একটু যোগা, একটু আয়ুর্বেদ যেখানে সার্জারি থাকবে না, থাকবে না, শুধু খালি শরীরচর্চা এবং ধ্যান এই ধরনের বিভিন্ন কাজ এবং তার সাথে আয়ুর্বেদিক যে ওষুধপত্র সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করাতে চায়। সেরকম একটি কোম্পানি ভারতবর্ষের বুকে কিন্তু রয়েছে যেটা স্টক মার্কেট লিস্টেড। আপনারা অনেকে জানতেও পারেন। তবুও আমি এই কোম্পানিটার নাম আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে জিনা সিকো লাইফ কেয়ার। এই কোম্পানির স্টকটি কিন্তু মোমেন্টামে রয়েছে। এই যে ট্যারিফ নিয়ে অনেক কিছু হয়ে গেল। এই কোম্পানি কিন্তু আপ ট্রেন্ডেই কিন্তু রয়েছে। এবং এই কোম্পানিটির অলরেডি কিন্তু হসপিটাল রয়েছে মোটামুটি ৪৯ টির মতো এবং বিভিন্ন জায়গায় এদের ক্লিনিক রয়েছে এবং ছোট, ছোট এদের কিন্তু বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এইসবও কিন্তু আছে এবং এটা গ্রোইং। এদের যা আছে এরা গোটা ভারতবর্ষব্যাপী এরা ছড়াবে। এরকম একটা প্রসপেক্ট ওদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এই কোম্পানিটাকে আপনার ১ নম্বর ওয়াচ লিস্টে রাখা প্রয়োজন আছে। এবং চিন্তাভাবনা কিন্তু দেখবেন আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আমরা একটু এক্সারসাইজ করব, একটু যোগা করব, তার মাধ্যমে একটু কিওর হওয়ার চেষ্টা করব। আমি একটু হলিস্টিক চিন্তাভাবনা কিন্তু এখন সবাই রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার ইম্পর্টেন্স আপনারা খুঁজতে পারেন। একটু স্টাডি করবেন, কি ফান্ডামেন্টাল আছে, কি টেকনিক্যাল আছে, আপনাদেরকে ওয়াচ লিস্টে রেখে দেখার জন্য আমি এখানে বললাম। এরপরে যে কোম্পানিটিকে নিয়ে বলব সেটি হচ্ছে অ্যানথেম বায়োসায়েন্স। এটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কোম্পানিটার মধ্যেও দেখবেন এই ট্যারিফ গেল, এত কিছু গেল, এ কিন্তু থেমে নেই। এ কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যেই কিন্তু কোম্পানিটা রয়েছে এবং রিসেন্টলি লিস্টেড। বিভিন্ন কোম্পানি যে স্টেজ 1, স্টেজ 2 এইভাবে তো চলে। টেকনিক্যালি যদি আপনারা দেখেন, এই কোম্পানিটা কিন্তু বর্তমানে দেখা যাবে যে স্টেজ 2 এর মধ্যে আছে। বা এটাকে স্টেজ 1 ই বলা চলে লং টার্মে। এখনো কিন্তু কোম্পানিটা রয়েছে। ইম্পর্টেন্স রয়েছে একটা মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি যেটা আগামীতে কিন্তু গ্রো করার চান্সেস কিন্তু রয়েছে। ওয়াচ লিস্টের দ্বিতীয় কোম্পানি। আমি বেশি বিস্তৃত গেলাম না, কারণ কি ভিডিও অনেক লেন্দি হয়ে যায় বোঝাতে গেলে পরে আমি অনেক স্টকের নাম আপনাদের সামনে তুলে ধরতে পারি না। এরপর যে কোম্পানিটাকে নিয়ে বলব সেটা হচ্ছে হলো
আমরা যারা হসপিটালাইজড হওয়ার পরে আমরা তো খাবার খাই। আমরা কি কোনো সময় ভাবি খাবার যে সাপ্লাই দেয় সেই কোম্পানিটা কি? আমরা কিন্তু অনেক সময় এই চিন্তা ভাবনা কিন্তু করিই না। আমরা হসপিটাল সেক্টর বা ফার্মা সেক্টর বলতেই আমরা ১ম এ আমাদের মাথায় আসবে কি? মেডিসিন যারা তৈরি করে বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যারা তৈরি করে বা সার্জিক্যাল প্রোডাক্ট যারা তৈরি করে এই ধরনের কোম্পানি। কোনো সময় কি কেউ ভেবে দেখেছেন যে হসপিটালাইজড হওয়ার পরে খাবারটা যে পেশেন্টের জন্য আসে বা পেশেন্টের রিলেটিভরা যেখানে খায় সাম বা ওই হসপিটালের স্টাফরা কোথায় খায়? এই ধরনের কোনো কোম্পানি আছে কিনা ভেবেছেন কিনা? আমি একটা কোম্পানির নাম বলছি দেখবেন। এটি আ মাইক্রো ক্যাপ কোম্পানি। এই ৩০০ কোটি টাকার মতো এর মার্কেট ক্যাপ। কিন্তু কোম্পানি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে কিন্তু প্রফিট কিন্তু করে যাচ্ছে। কোম্পানির নাম হচ্ছে অ্যাপোলো সিন্দুরি হোটেলস। এইটা নিয়ে স্টাডি করবেন। চেন্নাইয়ে এদের মেইন ব্রাঞ্চ, চেন্নাইয়ের যে অ্যাপোলো হসপিটাল তার সাথেই বিল্ডিং এদের। হ্যাঁ? এদের কিন্তু বিজনেস কিন্তু একদম স্টেবল বিজনেস, সুন্দর ব্রোকারেজ স্টকটির চার্ট প্যাটার্ন দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটাকেও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারবেন। এটা ইনভেস্টমেন্টের থেকে একটা সুইং এর ভালো স্টক বলা চলে এবং নিত্য নতুন চিন্তাভাবনা আপনারা আপনাদের মতো করে স্টাডি করে দেখতে পারেন। আমি খালি চিন্তাভাবনা স্তরটাকে কিভাবে ভাবা যায় এরকমভাবে ভেবেছি আমি বা বিষয়টাকে যে একজন হসপিটালাইজড হলো সে কোথায় খাবে? সেই খাবারটা কোথা থেকে আসছে? যেমন অন্যান্য হসপিটাল অনেক জায়গায় ৫ স্টার হোটেল থেকে খাবার আসে। আপনারা জানেন কিনা বড়, বড় যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু 5 স্টার হোটেল থেকে এনে পেশেন্টদের খাওয়ান। এগুলো কিন্তু ব্যাপারগুলো আছে। সুতরাং সেই চিন্তাভাবনা থেকে আমার মাথায় এসছে। আমি আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। এরপরে আপনারা সবাই অ্যাপোলো হসপিটালের নাম আমি করেই বললাম অ্যাপোলো হসপিটালের নাম দেন। হসপিটাল সেক্টরে স্টক বলতে গেলে আপনাদের মাথায় অ্যাপোলো চলে আসে। এবং এই অ্যাপোলো হসপিটালের সাথেই যুক্ত আরেকটি হসপিটাল স্টক সেটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন। এটিও একটি একদম স্মল ক্যাপ কোম্পানি। ৪,০০০ কোটি টাকার অল্প বেশি এর মার্কেট ক্যাপিটাল। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা স্টাডি করতে পারেন। এরা দিল্লি গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন কিন্তু হসপিটাল অ্যাপোলো এবং দিল্লি এই দুটো মানে সংস্থা, দিল্লি গভর্নমেন্ট সংস্থা দুটোর মধ্যে কোলাবোরেশনে এই হসপিটালটা কিন্তু চলে। এই হসপিটালটাকে নিয়েও আপনারা স্টাডি করতে পারেন। এটা একটা স্মল ক্যাপ স্টক হিসেবেই ট্রিট করে আপনারা স্টাডি করবেন। এরপর এত কিছু গেল। এরপরে আমরা একটু দেখে নিই, এই যে আমরা ওষুধগুলো কিনি বা আমরা কোনো সিরাপ কিনি, এই যে প্যাকেজিং যে করে সেই কোম্পানিগুলো নিয়ে কোনো সময় ভেবেছি কিনা? কজন ভেবেছি? সন্দেহ রয়েছে। এই যে এই ধরনের প্যাকেজিং এর কাজ করে যেটি কোম্পানি সেটা হচ্ছে টাইম টেকনোপ্লাস্ট। এটাও একটা ১০,০০০ কোটি টাকার মতো কোম্পানি। এর মধ্যেও কিন্তু গ্রোথ প্রসপেক্ট হিউজ রয়েছে। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা একটু ওয়াচ লিস্টে রেখে অবজারভেশন এ রাখতে পারেন। আমি এতক্ষণ ধরে অনেকগুলো কথা বললাম যেগুলো কিন্তু চিন্তাভাবনাগুলো এরকম কিভাবে করেছি, কেন ভাবছি আপনাদের সামনে কিন্তু আশা করি তুলে ধরতে পেরেছি। এইভাবে আপনারা ভাবতে পারেন যখন স্টক মার্কেটে কাজ করবেন, কোন কোম্পানি কি কাজ করে, এই জিনিসগুলো জেনে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টটা করা উচিত। এই আপনারা কি অনেকেই কি করেন, এখান থেকে একটা নাম শুনলাম, ওখান থেকে নিউজ চ্যানেলে দেখলাম বা এখানে পড়লাম, এখানে সব বা বন্ধু একটা বলল এইভাবে। এইভাবে হয় না। আপনাদের কিন্তু একটা ধরো স্টাডি করতে হবে। যেকোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনি দরকার হলে অনেক বৎসর বা অনেক দিন ধরে স্টাডি করুন। তারপরে ভাবুন। আর কোনো সময় ভাববেন না যে সুযোগ চলে গেল। সুযোগ আসবেই। আমাদের হলো এখানে ইনকামটা হলো পার্সেন্টেজের ব্যাপার। কোথায় কোন জায়গায় ধরলাম সেটা বিষয় না। কত পার্সেন্ট ইনকাম করলাম সেটাই হলো বিষয়। কারণ কি কোম্পানির মধ্যে যদি গ্রোথ প্রসপেক্ট থাকে, অনেক কোম্পানি আছে যে কোম্পানিতে থাকবে সেখানেই আমরা এন্ট্রি করব। যেখানে থাকবে না আমরা সেখানে করব না। সুতরাং স্টাডিটা আপনাদের কিন্তু চালাতে হবে এবং চিন্তাভাবনার বিস্তৃতি কিন্তু বাড়াতে হবে এবং নিজেকে শেখার জন্য প্রস্তুত করতে হবে যাতে আমি শিখতে পারি সেরকম কারো কথা শুনে, কারো কিছু উম সাজেশন শুনে কোনো সময় কিন্তু নিজের ডিসিশন নেবেন না। এবার যেটা মূল কথা আশিক স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লেইমার, আমি এখানে অনেক স্টকের নাম বলেছি, অনেক স্টকের নাম। কোনো স্টককেই কিন্তু আপনাদেরকে আমি বলব না যে বাই করুন, সেল করুন, হোল্ড করুন। কোনো ধরনের বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন আমার তরফ থেকে আমি কিন্তু করছি না। আপনাদের টাকা, আপনাদের রিস্ক। এবার আপনাদের নলেজ অনুসারে আপনারা আ স্ট্র্যাটেজি ফলো করুন। আপনাদের টাকা কোথায় কিভাবে করলে পরে সুরক্ষিত হবে সেই দিকটায় চিন্তাভাবনা করে শেয়ার মার্কেটে কাজ করুন। আমার তরফ থেকে নো বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন। যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাজে আসে, আপনারা একটু ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।